প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে বলা হতো সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, যে শেখ মুজিব বলতে মানুষ কল্পনা করত এক মহান নেতা, এমন এক উদার নেতা যে পাকিস্তানি শাসকদের শোষণ আর বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে বাঙালি জাতিকে স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছে। শেখ মুজিবুর রহমান তার এই ক্যারিসমেটিক নেতৃত্বের জন্য পুরো বিশ্ব জুড়ে তখন প্রশংসা পেয়েছিল। বিখ্যাত মার্কিন সাংবাদিক ডেভিড ফ্রস্ট স্বাধীনতার পর 1972 সালে শেখ মুজিবুর রহমানের একটা সাক্ষাৎকার নিয়েছিলেন। What would you say was your gladdest moment in the past year? My people have been liberated. My people are independent. And I have got Bangladesh is an independent sovereign country. সেই ডেভিড ফ্রস্ট বিশ্বের কাছে শেখ মুজিবের প্রশংসা করে তাকে ম্যাগনেটিক লিডার বলেছিল। ইংরেজি নিউজউইক পত্রিকার হেডলাইনে শেখ মুজিবকে বলা হয়েছিল পোয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি। আর বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, শেখ মুজিব জাতির পিতা থেকে জাতীয় গাদ্দারে পরিণত হয়েছে। যাকে বলা হচ্ছে বাংলাদেশের প্রথম এক নায়ক। আর বর্তমানের এই সময়টাতে যদি কেউ বলে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তাহলে তার এই পরিণতি হতে পারে। আমি শেখ মুজিবুর রহমানের দল করি, আমি মরিয়ে গেল আমার কোনো আফসোস নেই। তো চলেন বন্ধুরা, আমরা যারা ভোটবিহীন সরকার শেখ হাসিনার অপশাসনের ঘোর বিরোধী হওয়ার পরও শেখ মুজিব সম্পর্কে আমাদের অবস্থান ঠিক করতে পারতেছি না, আমরা অনুসন্ধান করে দেখি আসলে প্রকৃত সত্যটা কি। তো চলেন শুরু করা যাক। শেখ মুজিবুর রহমানের জন্ম 1920 সালের 17 মার্চ। পুরো ভারত উপমহাদেশ জুড়ে তখন ব্রিটিশ শাসন চলছে। আজকের বাংলাদেশ তখন ব্রিটিশদের অধীনে বেঙ্গল প্রেসিডেন্সির অংশ। সাল 1938 শেখ মুজিবুর রহমান তখন গোপালগঞ্জের মিশনারি স্কুলে পড়ে। এই সময় এই স্কুল পরিদর্শনে গিয়েছিল বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলাকে ফজলুল হক এবং শ্রমমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তখন সংবর্ধনা শেষ করে স্কুল পরিদর্শনের সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে শেখ মুজিবের প্রথম পরিচয় হয়। তবে শেখ মুজিবুর রহমানের প্রথম রাজনীতিতে আগ্রহ আসে 1942 সালে, যখন সে মেট্রিকুলেশন শেষ করে কলকাতার ইসলামিয়া কলেজে পড়তে যায়। ওই সময় শেখ মুজিবুর রহমান নেতাজি সুভাষচন্দ্র বসুর আইডিওলজি দ্বারা প্রভাবিত হতে শুরু করে। ওই সময়ের ঘটনা নিয়ে শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনীতে লেখেন, ইংরেজদের বিরুদ্ধে আমারও বিরূপ ধারণা সৃষ্টি হলো। ইংরেজদের এ দেশে থাকার অধিকার নাই, স্বাধীনতা আনতে হবে। আমিও সুভাষবাবুর ভক্ত হতে শুরু করলাম। ওই সময়টাতে শেখ মুজিব কলকাতাতে জেনে প্রধানমন্ত্রী শহীদ সোহরাওয়ার্দী শেখ মুজিবকে চিঠি লিখেন কলকাতায় তার সাথে দেখা করার জন্য। আর মূলত তখনই শেখ মুজিব শহীদ সোহরাওয়ার্দীর সংস্পর্শে এসে মুসলিম লীগে যোগ দিয়ে সরাসরি রাজনীতির সাথে যুক্ত হয়। তো 1947 সালে ভারত পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পর শেখ মুজিব কলকাতার ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে ব্যাচেলর অফ আর্টস বা বিএ ডিগ্রি সম্পন্ন করে 1947 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে ফিরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়। আর এখান থেকে শুরু হয় শেখ মুজিবুর রহমানের জীবনের নতুন আরেক অধ্যায়। পশ্চিম পাকিস্তানি শাসকরা প্রথমে আক্রমণ করে বাংলা ভাষার উপর। ওই সময় পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন ঘোষণা করে বাংলা নয় উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণার পর থেকে উত্তাল হয়ে উঠতে থাকে পুরো বাংলা। এরপর একের পর এক ঘটে যাওয়া 52 ভাষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচন, ঐতিহাসিক 7 মার্চের ভাষণ, এমনকি 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশ গঠনের সাথে জড়িত গুরুত্বপূর্ণ এই ঘটনাগুলোতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে শেখ মুজিবুর রহমান। তবে স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পেছনে শেখ মুজিব সহ আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবদান ছিল, যাদের মধ্যে রয়েছে তাজউদ্দিন আহমেদ, জেনারেল এম.এ. ওসমানী, মাওলানা ভাসানী, সৈয়দ নজরুল ইসলাম এবং মেজর জিয়া সহ আরো অনেকেই। তখন পর্যন্ত কিন্তু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি হয়নি, বরং স্বাধীনতার পর পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে বাংলাদেশে আসার পর জনগণের সমর্থনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তার ধারণ করা আইডিওলজি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র এই 4টি মূলনীতির উপর ভিত্তি করে বাংলাদেশের শাসনভার হাতে নিয়েছিল। এই পবিত্র শপথ গ্রহণ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতি অবিচল বিশ্বাসের সহিত অনুগত থাকিব। যাকে ওই সময় লেখক ও সাহিত্যিকেরা মুজিববাদ নাম দিয়েছিল। আর এই জন্য বাংলাদেশের জাতীয় প্রতীক এবং আওয়ামী লীগের পতাকায় যে 4টা স্টার দেখেন, এগুলো দ্বারা মুজিববাদের এই 4 নীতিকে বোঝায়। তবে এসবও কিন্তু বিতর্কের বিষয় না।
বরং জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র শেখ মুজিবের উন্নত এবং সুস্থ চিন্তাধারার পরিচয় বহন করে। শেখ মুজিবকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয় তার বাকশাল ব্যবস্থা প্রতিষ্ঠাকে কেন্দ্র করে। তো প্রথমে বলে নেওয়া দরকার বাকশাল আসলে কি। বাকশাল হচ্ছে একটা সংক্ষিপ্ত নাম, এর পুরো শব্দটা হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এই বাকশাল ব্যবস্থার প্রতিষ্ঠার লক্ষ্য ছিল দেশে একটি মাত্র রাজনৈতিক দল থাকবে যার নাম হবে কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এই বাকশাল ব্যবস্থার মাধ্যমে শেখ মুজিব বাংলাদেশে প্রধানত তিনটি পদ্ধতি চালু করতে চেয়েছিল। এক, দেশে একটি মাত্র রাজনৈতিক দল থাকবে যার নাম হবে কৃষক শ্রমিক আওয়ামী লীগ এবং সবসময় এই দলের সদস্যদের মধ্য থেকে কেউ একজন প্রেসিডেন্ট হবে। দুই, প্রত্যেক জেলায় ভোট দিয়ে একজন জেলা প্রশাসক নির্বাচন করা হবে, মানে জনগণ ভোট দিয়ে জেলা প্রশাসক পরিবর্তন করতে পারবেন। কিন্তু রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকবেন জনগণের গণতান্ত্রিক ক্ষমতার বাইরে, মানে জনগণ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়ে জেলা প্রশাসক নির্বাচন করতে পারবে, যে শুধু জেলার ভেতর কোথায় কি প্রয়োজন তা দেখবেন। আর রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকবেন জনগণের গণতান্ত্রিক ক্ষমতার বাইরে, প্রেসিডেন্ট কে হবে তার দল ঠিক করবে। আর বাকশাল ব্যবস্থা 3 নম্বর কর্মসূচিটি ছিল কৃষি ব্যবস্থার আমূল সংস্কার। এর মাধ্যমে কৃষি জমির উপর ব্যক্তিগত মালিকানা বাতিল না করে যৌথভাবে শাসন নিয়ম চালু করা হয়। সিস্টেমটা ছিল এরকম, সব জমির আইল উঠিয়ে দিয়ে এক করে ফেলা হবে এবং সেই জমি চাষ করার জন্য যা কিছু লাগবে সবকিছু সরকার থেকে দেওয়া হবে এবং ফসল উৎপাদন শেষ হওয়ার পর একে তেবাগা পদ্ধতিতে বন্টন করা হবে। যারা 1 ভাগ নিবে জমির মালিক, 1 ভাগ নিবে শ্রমিক যারা শ্রম দিয়ে ফসল ফলিয়েছে, আর সর্বশেষ ভাগ নিবে উপকরণ সরবরাহকারী কর্তৃপক্ষ বা সরকার। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুরশিদা বেগম, তিনি শেখ মুজিবের জীবন ও রাজনীতি নিয়ে গবেষণা করেছেন। তিনি বলেন যুদ্ধ পরবর্তী বাংলাদেশ ছিল একেবারে ধ্বংস বিধ্বস্ত, কলকারখানা রাস্তাঘাট সব ভেঙে গেছে, কোষাগার শূন্য, অন্যদিকে সাম্রাজ্যবাদী শক্তিগুলো মাথা ছাড়া দিয়ে হচ্ছে। আর এমন একটা পরিস্থিতিতে দেশটাকে সামাল দিতেই শেখ মুজিব এক পর্যায়ে বাকশাল গঠন করেছেন। তো বাকশাল কিংবা শেখ মুজিবের শাসন আমল নিয়ে মানুষ যতই সমালোচনা করুক, তখনও সাধারণ মানুষের মধ্যে শেখ মুজিবের প্রতি সম্মান ও ভালোবাসা ছিল, যার কারণে পরবর্তীতে আওয়ামী লীগ কিংবা হাসিনা শেখ মুজিবকে ব্যবহার করে মানুষের দয়ায় ক্ষমতায় আসতে পেরেছিল। শেখ মুজিবের প্রতি বাংলাদেশের মানুষের সম্মান আর ইমোশনকে কাজে লাগিয়ে হাসিনা তার ফেসিবাদী শাসন টিকিয়ে রাখতে পেরেছিল। তো আপনি যদি বোরিং ভিডিওর এই পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনার জন্য আমার পরামর্শ থাকবে আপনি যে কোনো জাত ধর্মমতের পক্ষে বা বিপক্ষে হন না কেন, আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এগুলোকে সবসময় দূরে রাখবেন।